এটা কার ছবি সাহেব? আমি একে চিনি না। বাচ্চাটাকে যাকে তুই নির্দয়ভাবে পিটিয়েছিস আর গলা টিপে মেরেছিস, তারপরে লাশটা সুটকেসে ভরে আবর্জনায় ফেলে পালিয়েছিস। সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন। একদম না, কিন্তু তবু বল। সাহেব, আমি এই বাচ্চাটাকে চিনি না সাহেব। আমি একে কোনোদিনও দেখিনি সাহেব। তুই একটা অচেনা বাচ্চাকে তুললি, তার মুখটা পর্যন্ত দেখলি না, গলা টিপে তাকে মারলি আর আবর্জনায় ফেলে পালালি। কেন? কে সুপারি দিয়েছিল তোকে? নাকি তুই নিজেই এরকম? আর কটা বাচ্চাকে মেরেছিস? বল বল। সাহেব, যে যা যা হয়েছে আমি সব বলবো, কিন্তু এটা সত্যি যে সাহেব আমি এই বাচ্চাটাকে চিনি না সাহেব। সাহেব, সাহেব, আমার কথা বিশ্বাস করুন সাহেব, আমি সত্যি জানি না সাহেব, আমি চিনি না একে। না সাহেব, আমি চিনি না, আমি বলছি সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা। আমাকে মারবেন না। ওই বাচ্চাটা কে ছিল আর তুই ওকে কেন মেরেছিস? আমি মারিনি সাহেব, আমি জানি না। আমি কখন থেকে আপনাদের বলছি, আপনারা কিছুতেই শুনছেন না আমার কথা। চল আবার বল। স্যার ও এভাবে বলবে না। ওকে মেরে সুটকেসের ভেতর পুরে কয়েক ঘন্টা রেখে দিই, তারপরে ওর মুখ খুলবে। দেখুন ম্যাডাম, যত ইচ্ছা আমাকে মারুন পিটুন, সুটকেসে বন্ধ করে দিন, আমি সেটাই বলবো যেটা আমি করেছি আর যেটা আমি জানি। আর এটাই সত্যি স্যার। সত্যি ওটা নয়, সত্যি এই ছবিটা। দেখ এদিকে, এটা তো তুই ক্যামেরা থেকে মুখ লুকোতে চেষ্টা করছিস, আর তোর হাতে ওই সুটকেসটা যাতে বাচ্চার লাশ রয়েছে। আমি তো বলছি না যে এটা আমি নই, কিন্তু সাহেব ওই সময় আমি জানতাম না যে এই সুটকেসটার মধ্যে লাশ আছে। সাহেব, আমি শুধু এটা ভেবেছিলাম যে এর মধ্যে ভালো মাল আছে। 12ই ফেব্রুয়ারি সকাল সকাল মৌনিক টাইম ছিল সাহেব, আর আমি বড়িবালি স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম স্যার। কুলি লাগবে? হ্যাঁ, এই যে এই ব্যাগটা নেবো। আর নিয়ে নাও। একটা অটো আমার সামনে এসে দাঁড়ালো। অটো থেকে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আর একটা বাচ্চা নামলো। সাহেব, কোন ট্রেনে যাবেন? তুমি ভিতরে অবধি ছেড়ে দাও, আমরা নিজেরাই নিয়ে যাব। 200 টাকা লাগবে। ঠিক আছে। ঠিক আছে, চলো। এই 1 মিনিট দাঁড়া ভাই, 1 মিনিট। কি হলো সাহেব? তোমরা এখানেই দাঁড়াও, আমি টিকিট নিয়ে আসছি। বিনা রিজার্ভেশনে যাচ্ছেন? কোন ট্রেন আমাকে বলুন তো, আমি সিট ধরে দিচ্ছি আপনাদের। না না না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজে টিকিট নিয়ে আসছি। তুই দাঁড়া এখানে। সাহেব, 5 মিনিট থেকে 10, 10 থেকে 15 ধান্দার সময়, বুঝলেন তো। তারপর আমি ওই মেম সাহেবকে বলে দিলাম শেষকালে। 15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। মনে হয় লম্বা লাইন আছে। ওয়েটিং এর জন্য 100 টাকা বেশি লাগবে, আগেই বলে দিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ফোন করে জিজ্ঞেস করুন না একবার। ঠিক আছে, জিজ্ঞেস করছি। কত দেরি হবে? কুলি এখানে 100 টাকা বেশি চাইছে ওয়েটিং এর জন্য। আমি তো আগেই বলেছিলাম কিছু খুচরো টাকা সঙ্গে রাখো, আমি দিচ্ছি গিয়ে। ঠিক আছে ভাই, শোনো, ওখানে ওর কাছে খুচরো টাকা নেই, আমাকে গিয়ে দিতে হবে। তুমি এখানেই দাঁড়াও, তোমার 100 টাকা ওয়েটিং এর জন্য পেয়ে যাবে। একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি।
সাহেব ওই মহিলাও বাচ্চাটার হাত ধরে ওখান থেকে চলে গেলেন। আমি 15-20 মিনিট তাও ওখানে দাঁড়িয়েছিলাম, না ওই মহিলা এলেন না ওনার বর এলো। তারপর আর কি, আমার মাথা ঘুরে গেল। মনে মনে আমার খুব লোভ হলো সাহেব। ওরা ফিরছিল না দেখে আমি ভাবলাম সুটকেসে হয়তো অনেক টাকা পয়সা পাবো। যদি সুটকেসটা নিয়ে সেখান থেকে কেটে পড়তে পারি তাহলে সব টাকা পয়সা আমি হাতাতে পারবো। তারপর আমি ব্রিজের উপরে উঠলাম, আর তারপর ব্রিজ থেকে নেমে প্ল্যাটফর্ম নাম্বার 4 দিয়ে সোজা পেছন দিকে হেঁটে লাইন পার করে দিলাম। তুই জানতিস তো না যে স্টেশনে সব জায়গায় সিসিটিভি লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি স্টেশনের সবকটা সিসিটিভি ক্যামেরা জানি সাহেব, আর আমি ঠিক সেইগুলোকে বাঁচিয়েই যাচ্ছিলাম সাহেব। কিন্তু একটা সিসিটিভি ক্যামেরাটাকে আমি ভুলে গেছিলাম সাহেব, যেটা ওই প্ল্যাটফর্ম নাম্বার 4-এর একদম শেষে ছিল সাহেব। ব্যাগটা মাথায় নিয়ে একবারের জন্য পেছন দিকে তাকাইনি স্যার, শুধু সামনের দিকে হাঁটছিলাম একটা নিরিবিলি জায়গা খুঁজবো বলে, যে ব্যাস ফটাফট যাবো, ওই সুটকেসটা খুলবো আর যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো বের করে সুটকেসটা ওখানে ফেলে চলে যাব। আমি খুব ঘাবড়ে গেছিলাম সাহেব। লাশ দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে গেছিল, আমার হাত পা অবশ হয়ে গেছিল সাহেব। আমি লাশটার মুখটাও খুব ভালোভাবে দেখিনি সাহেব। আমার মাথা একেবারে ঘুরে গেছিল, আমি পাগল হয়ে গেছিলাম সাহেব। কি করব বুঝতে পারছিলাম না। সবচেয়ে বেশি ভয় লাগছিল যে আমাকে ওই সুটকেসটা নিয়ে যেতে কেউ দেখে ফেলেনি তো, মানে স্টেশনে কেউ দেখেনি তো আমাকে। প্রথমে ভাবলাম সুটকেসটা ওখানেই ফেলে দিই, তারপর ভাবলাম না, সুটকেসটা নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলে দিই, ওখান থেকে অনেক দূরে। আমি জানতাম না আমি কোন বস্তি দিয়ে দৌড়াচ্ছিলাম সাহেব। আমার বুকটা এত জোর ধড়পড় করছিল, মনে হচ্ছিল যেন ফেটে যাবে সাহেব। আমি এদিক ওদিক কিছু না দেখে ব্যাস ওখানেই ফেলে দিলাম সাহেব, আর ওখান থেকে পালিয়ে গেলাম সাহেব। আমি আমার বাবা মার দিব্যি খেয়ে বলছি সাহেব, আমি জানতাম না ওই বাক্সের মধ্যে কে আছে, ওই বাচ্চাটা কে। আমি কোনো ঝামেলায় জড়াতে যাই না সাহেব। আমি বাড়ি ফিরলাম, আর এমন মনে হচ্ছিল যেন আমি কোনো শালা বাজে একটা কোনো স্বপ্ন দেখেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাণ যেন ফিরে পেলাম। তখন আমি ওদের সমস্ত প্ল্যানটা বুঝতে পারলাম। ওরা লাশটা গুম করার উদ্দেশ্যেই এসেছিল, সেই জন্যই আর ফিরে আসেনি। তখন বুঝতে পারলাম যে স্টেশনের ভেতরে নিয়ে যাব বলে 200 টাকা যখন বলেছিলাম তখনই রাজি হয়ে গেছিল। ওয়েটিংয়ের জন্য আরো 100 টাকা বেশি লাগবে বললাম, ওরা বলল দিয়ে দেব। যে কোনো প্যাসেঞ্জার একটু আধটু তো দরদাম করেই, এরা কিন্তু করেনি, কারণ এদের প্ল্যানটা আলাদা ছিল। না তো টাকা দেওয়ার ছিল, আর না তো ওই সুটকেসটাকে ফেরানোর ছিল। ওরা আমাকে বলির পাঠা বানালো। আর বলির পাঁঠা তুই 13 ফেব্রুয়ারি নিজের গ্রামে পালিয়ে গেলি, এটা ভেবে যে পুলিশ মূর্খ, তোর কাছে পৌঁছতেই পারবে না। না না সাহেব না, 13 তারিখের টিকিটটা তো আমি 1 মাস আগেই অ্যাডভান্সে বুক করিয়েছিলাম সাহেব। আমি তো ওই দিনকেই গ্রামে ফিরতাম সাহেব। আমি পালিয়ে যাইনি সাহেব। পালাসনি যখন তখন বলার জন্য একবার আসিস নি কেন? আমার গাড় ফেটে গেছিল সাহেব। সাহেব আসলে তোর এবারে ফাটবে যদি তুই এবার সত্যিটা না বলেছিস। বল, ওই বাচ্চাটা কে? কেন মারা হয়েছে? কে মেরেছে? কেন মেরেছে? না সাহেব, বল। 1 মিনিটের জন্য লোভ এসে গেছিল সাহেব, তারই মূল্য চোকাচ্ছেন আপনারা সাহেব। মূল্য তো তুই এবার চোকাবি, আর সেটা এমন মূল্য যে 7 জন্মেও ভুলবি না। আরে সাহেব, আমাকে বলির পাঠা বানিয়েছে সাহেব ওরা। পাঁঠা নয়, তুই একটা নেকড়ে, আর পাঁঠার চামড়া গায়ে দিয়ে পাঁঠা সাজার চেষ্টা করছিস। কিন্তু পাঁঠার পিছনে যে নেকড়েটা আছে না, ওটার আমি ঘর ধরে টেনে বার করব।
আমি কিচ্ছু করিনি সাহেব, আমি কিচ্ছু করিনি সাহেব। সাহেব আমি তো লাস্টটা দেখতে সুটকেস বন্ধ করে দিয়েছিলাম সাহেব। আমি পেপারে পড়ে তারপর জানতে পারলাম ওই সুটকেসে বাচ্চার একটা লাশ আছে সাহেব। সাহেব মহেশ, হ্যাঁ স্যার। যতক্ষণে বাচ্চাটার ব্যাপারে কিছু না বলছে তোমার কাছে তুমি করেছো। সাহেব আমি তো এটাই বলবো সাহেব যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না সাহেব, কিচ্ছু জানি না। স্যার একে দেখে মনে হচ্ছে পুরো গন্ডারের চামড়া স্যার। এত মারধর করলাম তাও কিচ্ছু বললো না। সাথে খুব চালাকও। স্টেশনের বাইরে সিসিটিভি নেই, ও জানে, তাই যা খুশি বলছে, কারণ আমরা ভেরিফাই করতে পারবো না। স্যার আমার মনে হচ্ছে এই রাজু সিংই বাচ্চাটাকে মেরেছে। চেষ্টা চালিয়ে যাও, যতক্ষণ সত্যি না জানা যাচ্ছে চেষ্টা চালাও। আর ভোজপুর পুলিশকে বলো ওর বাবা মার সাথে কথা বলতে। আর এর রুমের যোগেশ, এর বাড়ির মালিক, তাদেরও ডেকে পাঠাও। একবার যদি বুঝতে পারি বাচ্চার সাথে এর কানেকশনটা কি ছিল, বাকি সবকিছু বুঝতে পেরে যাব। স্যার আমি তো আপনাকে সবই বলেছি যে রাজুর ওই বাচ্চাটার সাথে কি সম্পর্ক ছিল সেটা আমি জানি না স্যার। আমি ওই রাজুকে বাচ্চাগুলোর সাথে বা কোনো বাচ্চাকে রাজুর সাথে দেখিনি স্যার, সত্যি কথা বলছি স্যার। 5 মাস ধরে তোমার ওখানে ভাড়া থাকতো। এটা কি করে হয় তুমি ওই বাচ্চাটাকে কখনো রাজুর সাথে দেখোনি? তুমিও এর মধ্যে সামিল নও তো? না না ম্যাডাম, এসব কি বলছেন আপনি? আমি তো শুধু ওই ঘরগুলো ভাড়ায় দিই। ভাড়া পেলাম কি না পেলাম আমি খোঁজ নিতেও যাই না। এখন ওখানে কি হতো না হতো আমার জানা নেই। কেউ 5 মাস ধরে আপনার বাড়িতে থাকছে, তার সাথে বাচ্চাও আছে, আর আপনি দেখেননি? ম্যাডাম যদি দেখতাম তাহলে স্যারকে আগেই বলে দিতাম। বাচ্চাটা কি কোনো আত্মীয় ছিল, নাকি পুরনো কোনো শত্রুতা ছিল তার বাড়ির লোকের সঙ্গে? না না সাহেব, আমি এই বাচ্চাটাকে কখনো দেখিনি। রাজু প্রায় অনেক দিন ধরেই মুম্বাইয়ে থাকতো স্যার, তার আগে ভোপালে থাকতো। এতদিন বাদে, এত বছর বাদে নিজের বাড়িতে এসেছে সাহেব, কিন্তু ও এই বিষয়ে আমাদের কোনো কিছুই বলেনি সাহেব। পুরো 4 দিন হয়ে গেছে স্যার। এই রাজুর সঙ্গে জড়িত সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউ রাজুর সঙ্গে এই বাচ্চাটাকে দেখেইনি। স্যার বুঝতে পারছি না কি ধাতু দিয়ে তৈরি। 4 দিন ধরে একটা সেকেন্ডের জন্য ঘুমোতে দেওয়া হয়নি, কিন্তু এখনো একই জায়গায় আছে। ব্যাপারটা এরকম নয় তো যে রাজু সিং সত্যি বলছে? স্যার যদি মিথ্যে কথা বলতো তাহলে এতক্ষণে ভেঙে পড়তো। তাবর তাবর হিস্ট্রি শিটার্সরাও 2 দিনের 3rd ডিগ্রি পরে সব বলেই দেয়। 1 মাস কেটে গেল, কিন্তু আমাদের হাতে শুধু এই রাজু সিং ছাড়া আর কিছু নেই। স্যার এই রাজু সিং আর এর সাথে জড়িত অন্য লোকদের সাথে কথা বলে একটা কথা বারবার মনে হচ্ছে। কি কথা? স্যার রাজু বিরারে থাকে। যদিও বাচ্চাটাকে বিরারে মেরে থাকে, তাহলে বডিটাও ওখানে কেন রাখেনি? মানে এই স্টেশনের ভেতরে এসে সিসিটিভির পুরো রিস্কটা নিয়ে একটা অজানা জায়গায় বডিটাকে কেন ফেললো? হতে পারে এটা আমাদের বোকা বানানোর একটা চেষ্টা। স্যার হতে পারে যে রাজু সিং ডিরেক্টলি ইনভলভ নয় এই কেসটার সাথে। যে গল্প আমাদেরকে শুনিয়েছে হয়তো কিছুটা সত্যি তার মধ্যে। হতে পারে লাশটা ঠিকঠাক জায়গায় লাগানোর জন্য ওকে ভালো অ্যামাউন্ট দেওয়া হয়েছে, আর বোধহয় যার জন্য ও আসল খুনিদের বাঁচানোর চেষ্টা করছে। রাজু ওঠ, ওঠ, চোখ খোল। মেনে নিলাম তুই বাচ্চাটাকে মারিসনি, তুই শুধু লাশটাকে ফেলে গেছিস। আমি বাচ্চাটাকে মারিনি, বাচ্চাটাকে মারিনি। ওঠ, সোজা বস। এবার বল বাচ্চাটাকে কে মেরেছে, আর তোর কাজটার জন্য তুই কত টাকা পেয়েছিস? এইসব কি বলছেন সাহেব? আমি কোনো টাকা পাইনি সাহেব। সাহেব আমি তো ওই 200 টাকাটাও পাইনি সাহেব, যার জন্য আমি আজ এখানে আছি সাহেব। আমি শুধু খুব বড় ভুল করে ফেলেছি সাহেব। ওই লাশটাকে ওইভাবে পেলে না দিয়ে সাহেব, ওটাকে নিয়ে আপনাদের কাছে, পুলিশের কাছে নিয়ে আসা উচিত ছিল। ভুল করে ফেলেছি। আমি দিব্যিকে বলছি সাহেব, সত্যি বলছি, কোনোদিনও আমি কাউকে খুন করিনি সাহেব। আমি জানতাম না ওই বাচ্চাটা কে সাহেব। ঠিক আছে, মেনে নিলাম তুই বাচ্চাটাকে মারিসনি, আর না বাচ্চার লাশটাকে ওখানে ফেলার জন্য তুই কোনো টাকা পেয়েছিস। তোর এই কাপল আর বাচ্চার গল্পও মেনে নিলাম। ওই কাপলকে কেমন দেখতে ছিল পরিষ্কার বল। রাজু, রিক্সার নাম্বার বা ড্রাইভারের মুখটা আমাদের বল। সাহেব প্রত্যেকদিন অটো থেকে কত প্যাসেঞ্জার নামে আর চলে যায় সাহেব। সাহেব এরকম ভাবে অটোর নম্বর কি করে মনে রাখতে পারবো সাহেব? রিক্সাওয়ালার কথাটা ছাড়, আমরা আমাদের স্কেচ আর্টিস্টকে ডাকছি। তুই ওই কাপল আর বাচ্চাটাকে কেমন দেখতে সেটা বলে দিবি, আমরা ছবি দেখে নেব। অনেকটা দিন তো হয়ে গেছে ম্যাডাম, আমি এখন মনে করতে পারছি না কিছু। আর না ওদের মুখ মনে আছে, আর ওই বাচ্চাটাকেও মনে নেই। কিন্তু হ্যাঁ,
এইটুকু মনে আছে যে ওরা ভদ্রবাড়ির পয়সাওয়ালা লোক। আরে তুই কিরকম পাবলিক রে? এত সুযোগ দিচ্ছি তোকে নিজেকে বাঁচানোর জন্য, আর তুই উঠে পড়ে লেগেছিস মার খেতে। দেখ রাজু, রোজ রোজ সুটকেসে কেউ লাশ তোলাতে আসে না যে তোর ওদের মুখ মনে পড়ছে না। এইসব কি বলছেন সাহেব আপনি? যখন আমি সুটকেসটা তুলছিলাম তখন কি আমি জানতাম ওর মধ্যে একটা বাচ্চা লাশ পাবো? আমি যদি সেটা জানতাম, আমি যদি ওদের মুখটা মনে করতে পারতাম, তাহলে সাহেব আপনাদের বলে আমি ওই স্কেচ ছবি আঁকিয়ে এখান থেকে আমি চলে যেতে পারতাম সাহেব, নিজেকে বাঁচিয়ে সাহেব। আমি সত্যি বলছি সাহেব, ওদের মুখ আমি মনে করতে পারছি না সাহেব। তবু ওকে স্কেচ আর্টিস্টের সঙ্গে বসাও, ওকে আবার গল্পটা বলতে বলো। একবার না, দুবার না, বারবার বলতে বলো। যতক্ষণ না স্কেচটা তৈরি হয় ততক্ষণ বলতে বলো। দুজনের মধ্যে একজনের চেহারা পাওয়া গেল আমাদের হাতে কিছু তো আসবে এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে। স্যার, বেনজি, এটা দোকানের নাম মনে হচ্ছে না। এটা কোনো ব্র্যান্ড হবে, যদিও ঠিক বুঝতে পারছি না। বেনজি বলে কিছুর এক তো দেখিনি। খোঁজ নিতে হবে এরা সুটকেস কোথায় বানায়, কারা বিক্রি করে, কারা কেনে। একটা লিড অন্তত পেলাম, আমাদের এটাই ফলো করতে হবে। কেননা লক আপ থেকে কোনো নতুন স্টোরি পাওয়া যাচ্ছিল না। রাজু আমাদের কাস্টাডিতে তোতা পাখির মতো একই কথা বলে যাচ্ছিল বারবার, প্রত্যেকবার। এই ব্র্যান্ড বেনজি, এটাই তখন আমাদের একমাত্র অবলম্বন ছিল, যেটাকে অবলম্বন করে আমরা এই কেসটাকে সলভ করার চেষ্টা করছিলাম। আচ্ছা, এটা কি বলা ঠিক হবে যে এই বেঞ্জিওয়ালা যে লিডটা ছিল সেটা আপনার কাছে ইনভেস্টিগেশনের প্রথম দিন থেকে ছিল? সেটা তো ছিলই, কিন্তু আমার মনে হয় আপনারা একটা ভিজুয়াল লিড পেলেন রাজুকে ধরতে পেরে, যাকে সিসিটিভি ফুটেজে মাথায় ব্যাগ নিয়ে স্টেশন থেকে বাইরে যেতে দেখা গিয়েছিল। তার মানে সেই পয়েন্ট অফ টাইমে রাজুর লিডটা বেনজির লিডের থেকে অনেক বেশি স্ট্রং ছিল, যতক্ষণ এই কেসটা ডেড এন্ডে পৌঁছে যায়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই বেনজি ব্র্যান্ডের লিডটা আমাদের কোথায় নিয়ে চলেছে আমরা জানতামই না। আমরা জানতাম শুধু এটুকুই যে আমরা একটা গরিব নিষ্পাপ বাচ্চার কেসটা ক্লোজ করেই ছাড়ব। বেঁচে থাকতে এই বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে, মৃত্যুর পরে এই বাচ্চাটাকে আমরা এরকম বেওয়ারিশের মতো কিভাবে ভুলে যাব? এমনিতে আমি ছোট ব্র্যান্ডের মাল রাখি, কিন্তু এটা আরো ছোট স্যার। না তো আমি এর নাম শুনেছি, না তো এটা দেখেছি। বড় সাইজের সুটকেস, এটা কিং সাইজ বলতে পারেন। স্যার, অনেক ছোট বড় কোম্পানি নানা সাইজের সুটকেস বানায়, কিন্তু এই বেনজি ব্র্যান্ড এর তো নামই শুনিনি। বোধহয় দোকানে নয়, রাস্তায় বিক্রি হয়। মানে অনেক লোকে তো ফুটপাতেও সুটকেস বিক্রি করে। অনেক কষ্ট করে খোঁজার পর আমি জানতে পারলাম এই বেনজি কোম্পানির ব্যাপারে। শাবাশ ওসমান, এই বেনজি সুটকেস কি মুম্বাইতে তৈরি হয়? না স্যার, মুম্বাইয়ের লাগোয়া ভিভান্ডি আছে, ছোট একটা ইউনিট। এএসআর প্রোডাকশন নামে এই কোম্পানিটা। হ্যাঁ স্যার, এটা আমাদের এখানেই বানানো বেনজি। এই ছবিটা তো আমি নিউজে দেখেছি স্যার। তাহলে নিউজে এটাও নিশ্চয়ই দেখেছেন যে এই বাচ্চার লাশটা
একটা ব্ল্যাক কিং সাইজ সুটকেসে পাওয়া গেছে বস্তি অঞ্চলে, আবর্জনার পাশে, বেনজি, যেটা আপনাদের ব্র্যান্ড। দেখুন স্যার, এই ব্যাপারে আমি খুবই দুঃখিত, কিন্তু আমি এই বাচ্চাটাকে চিনি না। তোকে এই লোকটাকে চেনো? রাজু সিং। আগে না, এটা সত্যি যে ব্যাগটা আমাদের এখানে তৈরি, আর আমি খুবই দুঃখিত যে এটার ব্যবহার এই কাজের জন্য হয়েছে। ফ্যাজল শেখ, তোমার কি মনে হয় যে সুটকেসটা কে কিনতে পারে? দেখুন স্যার, আমরা সুটকেস বানাই, কোঅপারেট সেল এখান থেকে হয় না, আমরা দোকানদারদের দিই, দোকানদাররা বেচে। তাহলে আপনার এখানে যে সুটকেস তৈরি হয় সেগুলো মুম্বাইতেই সাপ্লাই হয় নাকি মুম্বাইয়ের বাইরেও? শুধু মুম্বাইয়ে, আর দুজন দোকানদারই আছে যারা আমাদের মাল কেনে। শুধু দুটোই? আমাদের ইউনিট খুব ছোট, বিশ্বাস না হলে দেখে নিন। ফুল ক্যাপাসিটিতে আমাদের কাজ হয়, আর যতটুকু মাল রেডি হয় তাই দুজন দোকানদারই নিয়ে নেয়। ওই দুটো দোকানের অ্যাড্রেস, ওদের মালিকের ফোন নাম্বার আর ওদের নাম, আমাদের সবটাই চাই এক্ষুনি। সব দিয়ে দিচ্ছি, এই নিন। জ্যোতি দুটো দোকান আছে, একটা বেলে পারলে আর একটা গোরেগাঁওতে। প্রথমটায় আমরা যাচ্ছি, তুমি গোরেগাঁও যাও। আমি এক্ষুনি দোকানের অ্যাড্রেস সেন্ড করছি। ঠিক আছে স্যার, আমি বেরোচ্ছি। এটা তো বেঞ্জি ব্র্যান্ডের ম্যাডাম, আর এই ব্ল্যাক কালার আমরা রাখি। এ বাচ্চু, বেঞ্জি কিং সাইজ ব্ল্যাক কালার। এই সুটকেসটাই তো মনে হচ্ছে। দেখে বলুন এই সুটকেসটা কে কিনেছিল? বিল হয়, কাস্টমার ওয়ারেন্টি কার্ড এসব হয়। হ্যাঁ স্যার হয়, বিলও হয়, ওয়ারেন্টি কার্ডও হয়, কিন্তু গত 4 মাসে তো একটাও বেঞ্জির সুটকেস বেরোয়নি এখান থেকে। তো 4 মাস আগের বিল বুক চেক করুন। সিসিটিভিও লাগানো আছে দেখছি। হ্যাঁ স্যার, ফুটেজ দেখিয়ে দিচ্ছি আর বিল বুকও দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস 4 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু একটাও বেঞ্জির সুটকেস বেরোয়নি এখান থেকে। আপনি বিল বুক দেখান। স্যার, সেম সাইজ আর কালারের সুটকেস বেনজি কোম্পানির আমার এখান থেকে ফেব্রুয়ারিতে বিক্রি হয়। যে এটা কিনেছিল তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আমার চাই এক্ষুনি। হ্যাঁ, পাওয়া যাবে স্যার, কাস্টমার কার্ডের সব ডিটেলস আছে, আমি এখনই লিখে দিচ্ছি। দেখুন স্যার, স্যার বেনজি ব্র্যান্ড ব্ল্যাক কালারের কিং সাইজ সুটকেস 14 ফেব্রুয়ারি বিক্রি হয়। পীযূষ রানে জুহুতে থাকে। হ্যাঁ স্যার, ওনার কিং সাইজেরই সুটকেস দরকার ছিল। ইয়েস আঙ্কেল। বাবা মা আছে বাড়িতে? মা, মা, পুলিশ আঙ্কেল এসেছেন। আগে কি ব্যাপার? পীযূষ রানে আপনার স্বামী? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি আপনার স্বামী পীযূষ রানে এই সুটকেস কিনেছিলেন? কিন্তু কি ব্যাপার? এই বাচ্চাকে চেনেন আপনি? না, আমি একে চিনি না। ও কে? আপনার স্বামী পীযূষ রানে এখন কোথায়? অফিস। আর অফিসটা কোথায়? আপনারা বলবেন কি হয়েছে? স্যার, আমি জানি না এই বাচ্চাটাকে, আর আমার কেনা সুটকেসের সঙ্গে এই বাচ্চাটার কি কানেকশন? কানেকশন এই মিস্টার রানে, এই সুটকেসে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। আপনারা এই ফটোটা আমাকে প্রথমেই দেখিয়েছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে সুটকেসটা আমাদেরই। এই রঙের, এই ধরনের অনেক সুটকেস আছে। মিসেস রানে, আপনার ছেলের বয়স কত? 10 বছর। কেন? স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। একটা কাজ করা যাক, আপনার সুটকেস তো আপনার বাড়িতেই আছে,
সেখানে যাই, সুটকেসটা দেখি, সন্দেহ শেষ, ম্যাটার ক্লোজ। চলুন। সেটা তো নেই আমার কাছে। কেননা এই সুটকেসটা এখন আমাদের কাছে আছে। না স্যার, স্যার ওই সুটকেসটা আমার মাসির কাছে আছে, ওনার জন্যই কিনেছিলাম। চলুন আপনার মাসির ওখানে যাই। স্যার উনি তো এখানে থাকেন না। কোথায় থাকে? না ম্যাডাম, একে তো আমি আগে দেখিনি। আপনি যার কথা বলছেন, আমার তো মনে হয় না ও ওখানে কাজ করতো। একদম শিওর এখানে কাজ করতো না ও। ম্যাডাম, যদি কাউকে ও চুপি চুপি ঘরে নিয়ে আসে আর যদি বাইরে পা রাখতেও না দেয়, তাহলে আমি কি করে বলবো? এটা তো বাড়াবাড়ি হচ্ছে স্যার। আপনি কোনো ক্রাইমে ব্ল্যাক কালারের সুটকেস পেয়েছেন, আর যেহেতু আমরা ওই কালারের সুটকেস কিনেছি, আপনি আমাদেরকে খুনি বলবেন? স্যার কোনো লজিক বলে কিছু নেই। আমি আপনাকে খুব সিম্পল সোজা একটা প্রশ্ন করেছিলাম যে আপনার কেনা ব্ল্যাক সুটকেসটা কোথায় রয়েছে। আপনি বললেন যে ওটা আপনার মাসির কাছে আছে, যার বিদেশে যাওয়ার কথা। কবে গেছেন বিদেশে? কোন ফ্লাইটে গেছেন? লিখুন। সাহেব আমি তো বললাম আপনাদের, আমি ঠিক মনে করতে পারছি না। আর আর ওই বাচ্চাটাকে তো একদম মনে করতে পারছি না। ওই জুটি এখানেই বসে আছে, গিয়ে দেখে তারপর আমাদের বল। আমি তো বলছি আপনাদের, আমার মনে নেই। গিয়ে দেখ আর আমাদের বল। নিয়ে চলো গেছে। স্যার 7 ফেব্রুয়ারি আমার মাসি প্যারিসে গেছেন, ওখানে আমাদের অন্যান্য রিলেটিভসরাও আছে। আমাদের অনেক জিনিসপত্র পাঠানোর ছিল, তাই এত বড় সুটকেস কিনেছিলাম। মিস্টার রানে, আপনি ফ্লাইট ডিটেল লিখলেন না? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? একদমই করি না। ফ্লাইট ডিটেল। স্যার আমি একবার আপনাকে বলেছি যে আমি এই বাচ্চাটাকে চিনি না। আর 12ই ফেব্রুয়ারি কেন, আমি তো গত 7-8 বছরে বোরেবালি কেন অন্য কোনো স্টেশনেই অটোরিকশায় যাইনি। আমি নিজের গাড়িতেই ট্রাভেল করি স্যার। দেখুন, আপনার যা চেক করার হয় আপনি করুন। আমরা 12ই ফেব্রুয়ারি বাড়িতেই ছিলাম। আপনারা অকারণে আমাদের হ্যারাস করছেন। একটা বাচ্চা মারা গেছে না? এই বাচ্চার বয়সটাও আপনারই বাচ্চার মতো। আপনি নিজে একজন মা, একবার নিজের বুকে হাত রেখে ভাবুন তো, যে মায়ের বুক খালি করে এই বাচ্চাটা চলে গেল, তার অবস্থা এখন কিরকম? ফ্লাইট ডিটেল প্লিজ। লতার বাড়িতে আমি একে আগে কখনো দেখিনি। কোনো বয়স্ক মাসি এসেছিল এখানে? হ্যাঁ, একজন মহিলাকে দেখেছিলাম, আমার মতো বয়সী হবে। তবে উনি মাসি নাকি অন্য কেউ তা আমি জানি না। কবেকার কথা এটা? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, তারিখটা আমার মনে নেই। এই নিন ফ্লাইট ডিটেলস। এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ। ক্ষমা করবেন সাহেব, আমি মুখটা মনেই করতে পারছি না। আমি এত চেষ্টা করেছি, আমি যখনই মনে করি আমার মাথা নিস্তেজ হয়ে যায়। অনেকগুলো দিনও পার হয়ে গেছে সাহেব, আমি এটা বলতে পারবো না যে এটা ওরাই ছিল কি না। নাম শিলা গাওড়ে, ট্রাভেল ডেট 7ই ফেব্রুয়ারি, ফ্লাইট SN124, মুম্বাই টু প্যারিস। ওই ডেটের সিসিটিভি ফুটেজ চাইলে আপনাদের এখানে আসতে হবে, তবে ওই ডেটের চেকিং পয়েন্টের ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাবেন আর সুটকেসটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ওর কি সত্যি ওদের মুখটা মনে নেই, নাকি আমাদের সঙ্গে কোনো মাইন্ড গেম খেলছে স্যার? মিস্টার রানে একটা সুটকেস কিনেছিলেন, সেম কালার, সেম সাইজ, সেম ব্র্যান্ড। ব্ল্যাক সুটকেস, বেনজি ব্র্যান্ড। লাশটাকে গুম করার জন্য যেটা ব্যবহৃত হয়। রাজু বলেছে যে এই সুটকেসটা তাকে একটা কাপল হ্যান্ড ওভার করেছিল, তাদের সাথে একটা ছোট বাচ্চাও ছিল। সবকিছু মিস্টার রানের ফ্যামিলির সঙ্গে ম্যাচ করছে। 2+2 4, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি একবার প্রিজুডিশিয়াল অফিসে চেক করে নিচ্ছি স্যার।
স্যার ফুটেজ চেক করেছি আমরা, ওতে শিলা পীযূষের মাসি ব্ল্যাক সুটকেস নিয়ে চেকিং করতে পরিষ্কার দেখা যাচ্ছে স্যার। 7ই ফেব্রুয়ারি। এটা কি করে সম্ভব যে ওরা ওদের স্টক তৃতীয় বা চতুর্থ কোনো দোকানে বিক্রি করেছিল? ওরা তো বলেছিল দুটো দোকান, যেগুলো আমরা স্ক্যান করেছি। স্যার ওরাই সেই 2 ক্লায়েন্ট যাদের নাম্বার আমি আপনাকে দিয়েছি, আর কোনো ক্লায়েন্ট নেই আমার কাছে। পাক্কা ফয়সাল? দেখুন স্যার, থাকলে তো আমি আপনাকে প্রথমেই বলতাম। আমিও মন থেকে চাই যে বাচ্চাটার খুনি ধরা পড়ুক। দুঃখ হয়েছে ভীষণ শুনে। তার উপর আমার বানানো সুটকেস ইউজ হয় স্যার। লেফট, রাইট, সামনে, পিছনে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখন আপনার কাস্টাডিতে রাজু ছিল তখন কেসটা ব্লাইন্ড ছিল না। রাজুর করা ইনভেস্টিগেশনের পরেও ওর স্টেটমেন্ট কিন্তু বদলায়নি। যেটা আপনারা প্রথমে মন গড়া ভাবছিলেন, কিন্তু পরে সেটাই সত্যি মানতে বাধ্য হলেন। স্যার এই রাজু স্টেটমেন্টটা কি ঠিক ছিল নাকি ও ভাগ্য পরীক্ষা করছিল? যতক্ষণ পারছিল মিথ্যে বলে যাচ্ছিল। আমি রাজুর বলা গল্পের সব রকম অসঙ্গতি ধরার চেষ্টা করেছি, সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেছি, কিন্তু রাজুর বলা গল্প বারবারই এক ছিল, প্রত্যেকবারই এক। কিন্তু অবশেষে এই অন্ধকারের মধ্যে একটা আলোর কিরণ দেখতে পেলাম। জানতে পারলাম এই ক্রাইমে যে সুটকেস ইউজ হয়েছে সেটা অন্য কোনো দোকান থেকে কেনা। ম্যাডাম, সেদিন এসেছিলেন না আপনি? কালো সুটকেসের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, ওই বাচ্চার মার্ডার কেসের ব্যাপারটা। আপনি বলতে পারবেন কি সুটকেসটা কাকে বেচেছেন? না ম্যাডাম, বলতে তো পারবো না, কিন্তু ওই দিন একটা কথা বলতে আপনাকে ভুলে গেছিলাম। কি কথা? আমার এক বন্ধু যোগেশ্বরীতে সুটকেসের দোকান চালায়। কখনো কখনো আমার দোকান থেকে মাল নিয়ে ও নিজের দোকানে বেচার জন্য রাখে। বেনজি ব্র্যান্ডের মালও নেয়? হ্যাঁ ম্যাডাম, এই জানুয়ারি নাগাদ ওই 10টা মতন নিয়ে গিয়েছিল। সেখানে কালো বেনজিও ছিল। এত বড় কথাটা আপনি ভুলে গেলেন? যখন আমি বেনজি ব্র্যান্ডের কালো সুটকেসের কথা আপনাকে বললাম তখন আপনি বললেন না কথাটা। ভুলে গেছিলাম ম্যাডাম, সত্যি। আমার বন্ধু একটু আগে এসেছিল যোগেশ্বরী থেকে কিছু হিসেব মেটানোর জন্য। তখন আমি এই ব্ল্যাক এই বেনজি সুটকেসের ব্যাপারে বলি, তো বলল যে ফেব্রুয়ারিতে একটা বিক্রি করেছে। স্যার বিল তো নেই, বিল বানানোই হয়নি। একটা থাপ্পড় দেবো না, 5 আঙুলের দাগ বসে যাবে। আজকাল সবজিওয়ালারাও সবকিছুতে বিল দেয়। তুমি 2,500 টাকা ব্যাগ বিক্রি করলে, বিল নেই। স্যার আপনি ভুল বুঝছেন। ওরা দুজন এখানে এলো, ব্ল্যাক সুটকেসটা পছন্দ করলো, আমাকে টাকা দিল। আমি বিল বানাচ্ছিলাম, ওরা বেরিয়ে যাচ্ছিল। ওরা বলল বিলও চাই না, ওয়ারেন্টিও চাই না। আরে স্যার বিলটা নিয়ে যান। লাগবে না বিল। আর ওয়ারেন্টি আমার অদ্ভুত লেগেছিল। নর্মালি কোনো কাস্টমার এখানে এলে ওই বিল আর ওয়ারেন্টি কার্ডটা ঠিকঠাক বুঝে নিয়ে যায়, কিন্তু এরা দুজন তো খুব অদ্ভুত ছিল। এটা কত তারিখে হয়েছিল? 11ই ফেব্রুয়ারি। এরা কারা ছিল? ওরা দুজন এই দোকানে প্রথমবার এসেছিল, আর আমাদের এখানে সিসিটিভিও লাগানো আছে। বিশাল বলল, তাই আমি আপনাদের জন্য ডিভিডি বানিয়ে রেখেছি। স্যার বলুন দাদা, কি দেখবেন? ব্যাগ আছে, সুটকেস আছে, স্কুল ব্যাগ আছে, কি দেখাবো? এই কালোটা দেখান তো। দেখুন দাদা, সব থেকে বড় সাইজের সুটকেস এটা। এটাকে কিং সাইজ সুটকেস বলে। না সাহেব, আমি তো বললাম আপনাকে, আমার ওই দুজনের ব্যাপারে আর ওই বাচ্চাটার ব্যাপারে কিচ্ছু মনে নেই সাহেব। কিন্তু হ্যাঁ, এই ছবি দেখে আমি এটা বলতে পারি যে ওই যে লোকটা ছিল না, সে এই দুজনের মধ্যে কেউ নয়। আমি প্রত্যেকটা কেসের শেষ পর্যন্ত যাই আর সেটা সলভ করি। এই কেসটারও শেষ পর্যন্ত যাব আর এটাও সলভ করব, তাতে যা খুশি হয়ে যাক। কিন্তু পরে যদি জানতে পারি না তুই আমাদের বোকা বানিয়েছিস আর সব মিথ্যে বলেছিস, তখন তোর এই লাশ না এই লকআপে না কোনো কাঠগোড়ায় পাওয়া যাবে। তোর লাশ পাওয়া যাবে একটা সুটকেসে, তাও কোনো পরিত্যক্ত নালার কাছে। সাহেব, আপনি কি ভাবেন যে এই ব্যাপারটা আমি জানি না? কিন্তু যবে থেকে আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি বারবার একই কথা বলছি সাহেব, যে আমি কিচ্ছু জানি না সাহেব, কিচ্ছু জানি না সাহেব। না স্যার,
এই দুজনকে আমি চিনি না, কিন্তু আজকে মনে হচ্ছে যদি ওই দিন জোর করে আমি ওদের বিল বানাতে পারতাম তাহলে ওয়ারেন্টি কার্ডের অজুহাতে এদের নাম আর নম্বরটা তো পেয়ে যেতাম। রৌনক, তাও একবার ভালো করে মনে করার চেষ্টা করো। হতেই পারে যে ওরা এখানকার লোকাল কেউ। না স্যার, ওই দিনকের আগে তো আমি এদের কখনো দেখিনি। বাবলু, ওসমান, তোমরা তোমাদের সমস্ত খোঁচরকে কাজে লাগিয়ে এই দুটো লোককে আমাদের কাছে এনে দেবে। তাতে যা করতে হয় করো, আমি কিন্তু না শুনবো না। ম্যাডাম, প্রথম কথা, এটা জরুরি নয় যে এরা সব যোগেশ্বরীতেই থাকে। ম্যাডাম, লাস্টটা সুটকেসের মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া প্ল্যানিং ছিল, তো মনে হয় না যে সুটকেসটা ওই এলাকা থেকেই কিনবে। ও কি করতে পারে এই ডিসকাশনে না গিয়ে ও কি করেছে সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। এই কেসে এরা দুজন লিড। থোবড়াটা ভালো করে দেখে নাও আর কাজটা শুরু করো। দুজনের পোস্টার ছাপাও, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এদের ছবি পাঠিয়ে দাও। আর শহরের যতগুলো এক্সিট পয়েন্ট আছে রেড অ্যালার্ট জারি করো। এরা দুজন খুব ক্রিটিক্যাল লিংক। এখন এরা দুজনেই আমাদের আসল সত্যিটার কাছে নিয়ে যেতে পারে। সেন্ট্রাল আর ওয়েস্টার্ন হারবার সব জায়গায় যত লোক লাগবে লাগিয়ে নাও, কিন্তু ভাই সৎভাবে। বাচ্চার মার্ডার হয়েছে। এই দুজনকে ভালো করে দেখো, এই দুজনের মধ্যে যদি একজনকেও পাওয়া যায় তাহলেও হবে। পেমেন্ট কিন্তু তোমাদের ভালোই হবে, শুধু কাজ হওয়া চাই। এই দুজনের মধ্যে কাউকে দেখেছো? একে তো চিনি না, তবে একে আমি চিনি। একে বলছো? হ্যাঁ হ্যাঁ, একে। একে? এ আমার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যায়, আমাদের বস্তিতেই থাকে। কোথায় থাকে? এখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে যাও, দুটো গলি ছেড়ে 3 নম্বর গলি, ওখানেই ওর ঘর। দিদি, আরে এ তো আমাদের চন্দন, চন্দন প্রসাদ। কোথায় থাকে ও? এখানেই থাকে, ওই ওপরে। ওর বউ এখন বাড়িতে আছে। এতদিন ধরে ওর পোস্টার আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, ওই দেখুন। আসলে কখনো খেয়ালই করিনি, কিন্তু পুলিশ কেন খুঁজছে ওকে? স্যার, বীরনগর যোগেশ্বরী, দুজনের মধ্যে একজনের বাড়ি পাওয়া গেছে। চন্দন প্রসাদ হল ওর নাম। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। বলুন। চন্দন প্রসাদ আপনার স্বামীর নাম? আগে হ্যাঁ। কোথায় আছে? ও তো 2 দিন হলো বাইরে গেছে কাজের জন্য, আমাকে বলে যায়নি। ওর ফোনটাও বন্ধ রয়েছে। আপনি আমাদের সাথে আসুন, আমি বলছি ও কোথায়। আসুন। কি হয়েছেটা কি? সবকিছু ঠিক আছে তো? আমার স্বামী ঠিক আছে তো? ঠিক তো, ওকে থাকতেই হবে। আপনি চলুন। বলুন না কি হয়েছেটা কি? তখন থেকে বলুন না, ঝামেলা করছেন আপনি। আরে চলুন চলুন, তালা লাগিয়ে দাও। আরে শুনুন না আমাকে। হ্যাঁ বলো চন্দন। ওই সুটকেসটা পুলিশ কি করে পেলো? ওসব জিজ্ঞেস করো না চন্দন, অনেক বড় কাহিনী। কত লম্বা কাহিনী? হ্যাঁ, টিভিতে খবরের কাগজে খবরটা ছেপেছে, পুরো শহরে পোস্টার লাগিয়েছে। হ্যাঁ তো লাগাতে দাও পোস্টার। পুলিশ এটা কখনোই জানতে পারবে না যে ওই বাচ্চাটা কে ছিল। বেওয়ারিশ মনে করে পুলিশ এই কেসটাকে বন্ধ করে দেবে, আমাদের কিছু হবে না।
একটা ভয়ানক অমানবিক কাজ হয়েছিল, আর কেউ আগে থেকে ভেবে নিয়েছিল যে এই অন্যায়টা কোনোদিন প্রকাশ পাবে না। এই অন্যায়টা করা এবং লুকোনোর জন্য অনেক বুদ্ধি খাটানো হয়েছিল, খুব ভালো প্ল্যানিং করে। এই কেসটা নিয়ে কেউ ভাবতেও পারিনি যে এটার পর্দা ফাঁস করার জন্য আমরা এত দূর পর্যন্ত যেতে পারি, আমাদের সমস্ত চেষ্টা কাজে লাগিয়ে। আসলে এই বাচ্চার কেসটা আমি পার্সোনালি নিয়ে নিয়েছিলাম। এই রাজু সিং এর সত্যিটা মানছে তখন আমাদের সামনে আসেনি, কিন্তু একটা সত্যি সামনে এসে গিয়েছিল। সেটা হলো যে রাজু সিং এই ঘোরতর অন্যায়ের একজন অংশীদার ছিল। এই কেসটা অন্ধগলি থেকে তো বেরিয়ে পড়েছিল, কিন্তু তখনও সঠিক নিশানায় পৌঁছানো বাকি ছিল। ওই বাচ্চাটা কে, ওকে এরম নির্দয়ভাবে কেন মারা হলো, কোথায় মারা হলো, কে মারলো, আমরা সেগুলো খুঁজে না বার করে শান্তিতে ঘুমোতে পারবো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.